মেয়েটার জন্মের আগেও একটা রহস্যময় ঘটনা ঘটে। সে তখন তার মায়ের পেটে। একদিন বজ্রসহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তার মা জানালার পাশে দাঁড়িয়ে ঝড় বৃষ্টি দেখছিলেন। জানালায় ছিল লোহার শিক। মহিলা লোহার শিক ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটা বাজ তার উপর আঘাত হানে। তিনি ছিটকে পড়েন, কিভাবে যেন বেঁচে যান। 3 দিন অজ্ঞান অবস্থায় থেকে তার স্বামীর কবিরাজি চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তবে এরপর থেকে তার মধ্যে মানসিক বিকারগ্রস্ততা দেখা দেয়। উদ্ভট আচরণ করতে থাকেন। হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, ছাগল এইসব ধরে ধরে পেটটা চিরে কলিজাটা বের করে খেয়ে ফেলেন। অবস্থা এমন হয় যে একসময় তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। মেয়েটার জন্মের সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর কবিরাজ আবার দ্বিতীয় বিয়ে করেন। মাঝরাত রমিজ মিয়ার হাঁফানির টান উঠেছে, সেই সঙ্গে প্রচণ্ড জ্বর। জ্বরে গা পুড়ে যাচ্ছে। হুসহুস করে টেনে টেনে অনেক কষ্টে শ্বাস নিচ্ছেন। মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবেন। আজ রাতে তিনি দোকান থেকে বাসায় ফিরেছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে। ভুলে ছাতা নিয়ে বের হননি, তাতেই ঠান্ডা লেগে এই অবস্থা। মরিয়ম বেগম গরম সরিষার তেল রমিজ মিয়ার বুকে মালিশ করে দিচ্ছেন, কিন্তু হাঁফানির প্রকোপ তাতে একটুও কমছে না, বরং যেন বেড়ে যাচ্ছে। তিনি মুখ হাঁ করে খাবি খাওয়া মাছের মতো করছেন। মরিয়ম বেগমের খুব অস্থির লাগছে। এত রাতে ডাক্তার ডেকে আনার উপায়ও নেই। তার উপর বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে। কি করবেন ভেবে পাচ্ছেন না। খাটের নিচে পাঁঠাটা মাঝে মাঝে ব্যা করে ডেকে উঠছে। পাগলি মেয়েটা পাশের ঘরে ঘুমিয়েছিল। ঘুম থেকে জেগে উঠে রমিজ মিয়াকে দেখতে এসেছে। রমিজ মিয়ার অবস্থা দেখে সে ফ্যালফ্যাল করে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রমিজ মিয়ার শ্বাসকষ্ট শুরু হবার পর মরিয়ম বেগম ইচ্ছে করেই পাগলি মেয়েটাকে জাগাননি। পাগলিকে জাগিয়ে কি হবে, শুধু শুধু ঝামেলা বাড়বে। মেয়েটা কিছুক্ষণ রমিজ মিয়ার দিকে তাকিয়ে থাকার পর ছুটে কামরা থেকে বেরিয়ে গেল। তাই দেখে মরিয়ম বেগমও উঠে মেয়েটার পিছু পিছু গেলেন। পাগলি আবার কি পাগলামি করার জন্য ছুটে গেল তা দেখার জন্য। এমন কিছু করলে বাধা দেবেন। মেয়েটা সোজা সদর দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলো। মরিয়ম বেগম পেছন থেকে অনেক ডাকলেন, এই মেয়ে, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? এই মেয়ে, এই। মেয়েটার কানে যেন মরিয়ম বেগমের ডাক ঢুকলই না। সে চোখের পলকে বাইরে ঝড় বৃষ্টির মাঝে অন্ধকারে হারিয়ে গেল। মরিয়ম বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজা বন্ধ করে আবার এসে রমিজ মিয়ার পাশে বসলেন। এছাড়া তার কি বা করার আছে? তিনি তো আর পাগলিটাকে আটকাতে এই ঝড় বৃষ্টির মাঝে পিছু পিছু ধাওয়া করতে পারেন না। রাস্তার একটা পাগলি, যা খুশি তাই করুক, যেখানে ইচ্ছে যাক, তাতে তার কি যায় আসে? রমিজ মিয়া এখন টেনে টেনে হুশ হুশ করে শ্বাস নেবার সঙ্গে সঙ্গে গোঁ গোঁ শব্দ করছেন। ঠোঁটের কোনা বেয়ে লালা গড়িয়ে নামছে। মরিয়ম বেগমের ভয় লাগছে। লোকটা বোধহয় আজ রাতেই মারা যাবে। রমিজ মিয়া মারা গেলে তার কি উপায় হবে? এত বড় পৃথিবীতে তার আপনজন বলতে এই একজন। সন্তানাদিও নেই, কাকে নিয়ে থাকবেন তিনি? মরিয়ম বেগমের চোখ ভিজে উঠতে লাগলো। ঘণ্টাখানেক পেরিয়ে গেছে। রমিজ মিয়ার অবস্থা আরো খারাপ হয়েছে। হুপ হুপ করে দম আটকে আটকে অতি কষ্টে শ্বাস নিচ্ছেন। কোনো হুঁশ জ্ঞান নেই। কিছুক্ষণের মধ্যেই বোধহয় চিরতরে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। মরিয়ম বেগম আকুল হয়ে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। কে যেন বাইরে থেকে সদর দরজায় দুম দুম শব্দ করছে। কে এসেছে? পাগলি কি আবার ফিরে এসেছে? মরিয়ম বেগমের ইচ্ছে করছে না উঠে গিয়ে দরজা খুলতে। তার মন বলছে তিনি রমিজ মিয়ার পাশ থেকে সরলেই রমিজ মিয়া মারা যাবেন। দরজায় দুম দুম শব্দ বেড়েই চলেছে, যেন দরজা ভেঙে ফেলতে চাইছে কেউ। প্রবল অনিচ্ছা সত্ত্বেও এক সময় বাধ্য হয়ে মরিয়ম বেগম চোখ মুছতে মুছতে গিয়ে দরজা খুললেন। দরজার সামনে পাগলি দাঁড়ানো। ঝড় বৃষ্টিতে ভিজে তার চেহারা একেবারে ঝড়ো কাকের মতো বিধ্বস্ত।
দরজা খুলে পাগলিকে দেখেই মরিয়ম বেগম ঠাস ঠাস করে সজোরে কতগুলো চড় বসিয়ে দিলেন মেয়েটার দুগালে। মেয়েটা তাতে কিছু মনে করলো বলে মনে হলো না। সে তার জড়ানো গলায় হাও মাউ করে কিছু বোঝাতে চাইছে, হাত বাড়িয়ে ধরেছে। দুই হাতের মুঠো ভর্তি কতগুলো বুনো শিকড় বাকড় আর লতা পাতা। পাগলি মেয়েটা কি বলছে তা মরিয়ম বেগম বুঝতে পারলেন। মেয়েটা তাকে এই শিকড় বাকড় লতা পাতার রস করে রমেশ মিয়াকে খাওয়াতে বলছে। মরিয়ম বেগম প্রথমে রাজি হতে চাননি। পাগলি কোথা থেকে কি সব শিকড় বাকড় নিয়ে এসেছে, তা খাওয়ালে পরে কিনা রমেশ মিয়ার অবস্থা আরো খারাপ হয়। মেয়েটা কাঁদতে কাঁদতে হাত জোড় করে অনুরোধ করতে থাকে। মরিয়ম বেগম ঠিক ভেবে পান না কি করবেন। ওদিকে রমেশ মিয়ার অবস্থা আরো খারাপ হয়েছে, বলা যায় এখন না বিশ্বাস উঠছে। হঠাৎ মরিয়ম বেগমের মনে হয়, পাগল মাথা খারাপ ধরনের লোকের মধ্যে কখনো কখনো আধ্যাত্মিক ক্ষমতা দেখা যায়। এদের দেয়া কিছু অবহেলায় ফেলে দিতে নেই, দেখাই যাক না। পাগলির আনা শিকড় বাকড় লতা পাতার রস করে খাইয়ে কি অবস্থা হয়। পাগলির আনা শিকড় বাকড় লতা পাতার রস করে খাওয়ানোর পর আশ্চর্যজনকভাবে কিছুক্ষণের মধ্যে রমেশ মিয়ার হাঁপানির টান কমে গেল। তিনি ঘুমিয়ে পড়লেন। মরিয়ম বেগম কৃতজ্ঞ চোখে পাগলির দিকে তাকালেন। মেয়েটা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। তিনি উঠে গিয়ে মেয়েটার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, মা, তোকে যে এতগুলো চড় মারলাম, তুই খুব ব্যথা পেয়েছিস না? মেয়েটা বরাবরের মতো ফ্যাল ফ্যাল করে তাকালো। তার ফর্সা গাল দুটোতে চড় মারার দাগ পড়ে রয়েছে। মরিয়ম বেগম দুহাত দিয়ে গাল দুটো চেপে ধরে বলতে লাগলেন, কি করব বল মা, তোর চাচার অবস্থা দেখে আমার মাথা ঠিক ছিল না। তার মধ্যে এই গভীর রাতে তুই কিছু না বলে বাইরে চলে গেলি, খুব রাগ লাগছিল। তখন তো আর বুঝিনি তুই তোর চাচার জন্যে গাছগাছড়ার শিকড় বাকড় আনতে গিয়েছিস। আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। মেয়েটার দু চোখ ছলছল করে উঠল। দু চোখ ছাপিয়ে দরদর করে চোখের পানি ঝরতে লাগলো। মরিয়ম বেগম মেয়েটার দু চোখ তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে দিতে ধরা গলায় বললেন, কে বলেছে তুই পাগলি? তুই মোটেও পাগলি নোস। তোর চাচা যান সুস্থ হয়ে উঠলে তোকে ঢাকায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাতে বলবো। তোকে আমরা সুস্থ করে তুলব। আমাদের কোনো ছেলে পুলে নেই। এখন থেকে তুই আমাদের মেয়ে। তুই আমাকে এখন থেকে মা বলে ডাকবি। ডাক না মা বলে। আমি জীবনে কোনোদিনও কারো মুখে মা ডাক শুনিনি। মেয়েটা স্পষ্ট স্বরে মা বলে ডাকল। সব সময়ের মতো মোটেও জড়ানো গলায় বলেনি। মরিয়ম বেগম যুগপৎ আনন্দিত এবং অবাক হলেন। আনন্দে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, আবার ডাক তো মা, আবার ডাক। মেয়েটা আবার ডাকল, মা। মরিয়ম বেগম আবেগে আপ্লুত হয়ে পাগলিকে জড়িয়ে ধরলেন। মাথায় পিঠে সস্নেহে হাত বুলিয়ে দিতে লাগলেন। একসময় আশ্চর্য হওয়া গলায় বললেন, মা, তোর গায়ে দেখি এখনো ভেজা শাড়ি, যা গিয়ে শিগগির পাল্টে নে। এই বলে জড়িয়ে ধরা অবস্থা থেকে ছেড়ে দিলেন। মেয়েটা ছাড়া পেতেই কিছু মনে পড়ল এমন ভঙ্গিতে কোমর হাতড়ে শাড়ির ট্যাঁক থেকে আবার কিছু লালচে রঙের শিকড় বার করল। শিকড়গুলো মরিয়ম বেগমের দিকে বাড়িয়ে ধরে বরাবরের মতো জড়ানো গলায় বলল, মা, এগুলো আপনার জন্য এনেছি, আপনি এগুলো রস করে খান। মরিয়ম বেগম শিকড়গুলো হাতে নিলেন, মুখে বললেন, তুই যখন দিয়েছিস অবশ্যই আমি খাবো। আমি জানি নিশ্চয়ই এতে আমার ভালো হবে। একটু বেলা করে রমেশ মিয়ার ঘুম ভাঙল। ঝড় বৃষ্টির রাতের পর রৌদ্রোজ্জ্বল ঝকঝকে সকাল। রমেশ মিয়া বিছানা থেকে উঠে বসে আড়মোড়া ভাঙলেন। তার গায়ে মোটেও জ্বর নেই, নেই সামান্যতম শ্বাসকষ্ট। একেবারে ঝরঝরে তরতরে লাগছে শরীরটা। যাদের অ্যাজমার সমস্যা থাকে তাদের সবসময়ই বুকে হালকা চাপ চাপ অনুভব হয়। তাও নেই। মনে হচ্ছে যেন তার অ্যাজমা বলে কিছুই নেই। সুস্থ সবল একজন পুরুষ। মনের ভেতর কেমন তারুণ্যের ফুর্তি ফুর্তি ভাব যাচ্ছে। রমেশ মিয়া
নিম ডালের মাজন দিয়ে দাঁত মাজতে মাজতে বাড়ির খোলা বারান্দায় এসে দাঁড়ালেন। উঠানে মরিয়ম বেগম গোসলের পর ভেজা কাপড় রোদে মেলে দিচ্ছেন। মরিয়ম বেগমের গায়ে জলপাই রঙের শাড়ি ব্লাউজ। এ কি, মরিয়ম বেগমকে আজ এত সুন্দর লাগছে কেন? বিবাহিত জীবনের প্রথম দিকে গোসলের পর মরিয়ম বেগমকে দেখে তিনি যেমন মুগ্ধ হয়ে যেতেন, তেমনি বিমোহিত হয়ে গেলেন। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন, যেন সেই প্রথম জীবনের দিনগুলো আবার ফিরে এসেছে। মরিয়ম বেগমের চোখ পড়ল তার স্বামীর দিকে। চোখ পড়তেই বলে উঠলেন, শরীর এখন কেমন ঠেকছে? ভালো, খুব ভালো। তোমাকে দেখে শরীর এখন আরো ভালো লাগছে। একটু কাছে এসো না। মরিয়ম বেগম লজ্জা পাওয়া গলায় বললেন, বুড়ো বয়সে ভীমরতিতে ধরল নাকি? মরিয়ম বেগম মুখে ও কথা বললেও ভিতরে ভিতরে খুব খুশি হচ্ছেন। কি জানি, পাগলি মেয়েটার দেয়া শিকড়ের রস খাওয়ার পর থেকেই তার ভিতর কেমন কিশোরী কিশোরী ভাব চলে এসেছে। রমিজ মিয়া এগিয়ে আসছেন। মরিয়ম বেগমের খুব লজ্জা লাগছে। বিয়ের পর প্রথম দিকে যেমন লজ্জা লাগতো তেমন। রমিজ মিয়ার সুখের দিন। তার স্ত্রী মরিয়ম বেগম সন্তান সম্ভবা। এই বয়সে গর্ভধারণ করার কথা নয়, কিন্তু কি করে যেন আশ্চর্যজনকভাবে অসম্ভব ব্যাপারটা ঘটেছে। বোধহয় পাগলি মেয়েটার দেয়া ঔষধি গাছের শিকড়ের রস খাওয়ার কারণে। নিশ্চয়ই ওই মেয়েটার উপর জিনের আছর আছে। জিনের মাধ্যমেই সে হয়তো ওই ওষুধে শিকড় এনে দিয়েছে। রমিজ মিয়া আর মরিয়ম বেগমের এত দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তারা এখন পাগলি মেয়েটাকে আগের চেয়েও বেশি পছন্দ করেন। পাগলি মেয়েটা এখন আর আগের মতো ততটা খায় না। সে খাওয়া দাওয়া একদমই কমিয়ে দিয়েছে। তার শরীরের পুষ্টির ঘাটতি বোধহয় পূরণ হয়ে গেছে। তার রোগা পাতলা শরীর এখন পুরোপুরি সেরে উঠেছে। সে এখন স্বাস্থ্যবতী, লাবণ্যময়ী, অপরূপ রূপবতী এক তরুণী। সারা পৃথিবী খুঁজেও বোধহয় তার চেয়ে সুন্দরী পাওয়া যাবে না। এদিকে গর্ভধারণ করার পর থেকে মরিয়ম বেগমের খাওয়া দাওয়া খুবই বেড়ে গেছে। তিনি আজকাল সারাক্ষণ পাগলি মেয়েটার পছন্দের খাবার মাংস, ডিম, কলিজা, মগজ এসব খেতে থাকেন। তিনি বুঝতে পারেন এই খাওয়া তার জন্যে নয়, তার পেটের বাচ্চাটার জন্য। পাগলি মেয়েটাকে আজকাল আর পাগলি বলাও ঠিক হচ্ছে না। সে পুরোপুরি সভ্য, শান্ত হয়ে গিয়েছে। আজকাল কথাও বলে স্পষ্ট স্বরে। কথা বলার সময় জিভ জড়িয়ে যাবার সমস্যা আর নেই। তবে খুব কম কথা বলে। সারাক্ষণ চুপচাপ ঝিম মেরে কোথাও বসে থাকে। অবশ্য নতুন করে আর একটা অস্বাভাবিকতা তার মধ্যে দেখা দিয়েছে। সে হাতের কাছে ছেঁড়া কাগজ, গাছের পাতা, খড়কুটো যা পায় তাই মুখের লালা দিয়ে জুড়ে জুড়ে পাখির বাসার মতো কিছু একটা বানাতে চায়। মাঝে মাঝে মাঝরাতে তাকে ঘরে পাওয়া যায় না। ফজরের আজানের আগে আগে ফিরে আসে। তখনও তার হাতে মুখে ময়লা, ঝুল, খড়কুটো, শুকনো ঘাস, লতা পাতার টুকরো লেগে থাকতে দেখা যায়। গভীর রাতে সে যে বাইরে যায়, এই ব্যাপারটা মরিয়ম বেগমের চোখে কয়েকবার ধরা পড়েছে। মরিয়ম বেগম আজকাল রমিজ মিয়ার সঙ্গে এক বিছানায় ঘুমন। রমিজ মিয়ার খাটের নিচে এখন আর পাঁঠা রাখা হয় না। তিনি বুঝতে পেরেছেন তার আর কোনোদিনও অ্যাজমার সমস্যা হবে না। মরিয়ম বেগম রাতে পানি খাওয়ার জন্য যখন ওঠেন, তখন একবার পাগলির শোবার ঘর থেকেও ঘুরে যান। মেয়েটাকে তারা স্বামী স্ত্রী দুজনেই খুব ভালোবেসে ফেলেছেন। কিছুতেই মেয়েটাকে হারাতে চান না। রাতে খোঁজ নিতে এসে মরিয়ম বেগম যখন মেয়েটাকে বিছানায় দেখতে পান না, তখন তার বুকটা ছ্যাঁত করে ওঠে। আর বুঝি মেয়েটা ফিরবে না। তিনি বসে বসে মেয়েটার ফেরার অপেক্ষা করেন। ব্যাপারটা তিনি রমিজ মিয়াকেও জানিয়েছেন। রমিজ মিয়া বলেছেন, ওর ব্যাপারে এত মাথা ঘামানোর দরকার নেই। ও স্বাভাবিক কোনো মেয়ে নয়, জিনের আছর থাকা মেয়ে। এমনও হতে পারে ও নিজেই একটা পরী। আমাদের সংসারে ও আশীর্বাদ হয়ে এসেছে, এই নিয়েই আমরা তুষ্ট থাকি। সন্ধ্যা রাত। রমিজ মিয়ার দোকানে মোমের আলো। ইলেকট্রিসিটি নেই। বিকেল থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একটু ঝড় বৃষ্টি হলেই ইলেকট্রিসিটি একেবারে নেই হয়ে যায়। পল্লী বিদ্যুতের এই দশা। দোকানে কোনো কাস্টমারও নেই।
তবে রমিজ মিয়া দোকানে একা নন, তার সঙ্গে হাজী সলিমুল্লাহ হাই স্কুলের সায়েন্স শিক্ষক জালাল উদ্দিন রয়েছেন। জালাল উদ্দিনের সঙ্গে রমিজ মিয়ার ছোটবেলা থেকেই বন্ধুত্ব। তারা একে অপরকে তুমি বলে সম্বোধন করেন। রমিজ মিয়া ক্লাস 8 পর্যন্ত পড়ে লেখাপড়া বাদ দেন, অথচ জালাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিজ্ঞানের উপর সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হন। জালাল উদ্দিন খুবই জ্ঞানী লোক, অনেক পড়াশোনা তার। কে জানে কি কারণে এই গ্রামের স্কুলে পড়ে রয়েছেন। চিরকুমার, সারাক্ষণ পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকেন। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে তার ভালো লাগে। ঘর ভর্তি মোটা মোটা বিজ্ঞানের সব বই, এছাড়া বিভিন্ন বিদেশি পত্রিকাও সংগ্রহ করেন। সেসব পত্রিকার সায়েন্স জার্নালগুলোর প্রতি তার আগ্রহ বেশি। নিজেও মাঝে মাঝে দেশি বিদেশি পত্রিকায় ফিচার লেখেন। জালাল উদ্দিন প্রতি সন্ধ্যায় রমিজ মিয়ার দোকানে আসেন, আড্ডা দিতে নয়, খবরের কাগজ পড়তে। রমিজ মিয়া প্রতিদিন 2টো করে খবরের কাগজ রাখেন। তার নিজের তেমন খবরের কাগজ পড়ার আসক্তি নেই, জালাল উদ্দিনের জন্যই রাখেন। জালাল উদ্দিনকে তিনি অত্যন্ত পছন্দ করেন। জ্ঞানী মানুষ, তার জ্ঞানী জ্ঞানী কথাবার্তা শুনতে ভালো লাগে, অনেক কিছু জানা যায়। রমিজ মিয়া এমনিতেও কারো সঙ্গে ব্যক্তিগত আলাপ করেন না, তবে জালাল উদ্দিনের সঙ্গে সব কথাই বলেন। পাগলি মেয়েটাকে কোথায় কিভাবে পেয়েছেন, মেয়েটার আচার ব্যবহার, মেয়েটার দেয়া শিকড় বাকড় লতা পাতার রস খেয়ে তার অ্যাজমা চিরতরে ভালো হয়ে গেছে, তার স্ত্রী গর্ভবতী হয়েছে, শুরু থেকে এসবই জানিয়ে আসছেন। পাগলি মেয়েটাকে ইদানিং তার যে পরি বলে সন্দেহ হয় তাও বলেছেন। জালাল উদ্দিনের মতে জিন পরি বলতে বাস্তবে কিছুই নেই, সবই গল্পগাথা। জিন পরির ব্যাপারটা সম্পূর্ণই কাল্পনিক, তবে তিনি ভিতরে ভিতরে পাগলি মেয়েটাকে নিয়ে অন্য কিছু ভাবছেন। মেয়েটাকে তিনিও স্বাভাবিক মানুষ মনে করছেন না, কিছু একটা ব্যাপার আছে। একদিন তিনি রমিজ মিয়ার বাড়ি গিয়েছিলেন মেয়েটাকে দেখতে। মেয়েটাকে দেখে তিনি চমকে যান। অমন নিখুঁত সুন্দরী সাধারণত খুব কমই দেখা যায়। গা থেকে যেন উজ্জ্বল দ্যুতি ছড়াচ্ছে। চোখে চোখ পড়তেই তার কেমন অস্বস্তি হয়, মনে হয় মেয়েটা যেন তার মাথার ভেতর ঢুকে গেছে, খোলা বইয়ের মতো তাকে পড়ে ফেলছে। তিনি যে মেয়েটাকে অতি মানবী পর্যায়ের কিছু সন্দেহ করছেন এটাও বুঝে ফেলেছে। তার মাথার ভেতরে ভোঁতা এক ধরনের যন্ত্রণা শুরু হয়। চোখ সরিয়ে নেবার আগে দেখেন মেয়েটার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। আজও পাগলি মেয়েটাকে নিয়ে কথা হচ্ছে রমিজ মিয়া আর জালাল উদ্দিনের মধ্যে। রমিজ মিয়া যেই বললেন, পাগলি মেয়েটা আজকাল কেমন চুপচাপ হয়ে গেছে, সারাক্ষণ মুখের লালা লাগিয়ে লাগিয়ে খড়কুটো, ছেঁড়া কাগজ, গাছের পাতা, শুকনো ঘাসের টুকরো জুড়ে পাখির বাসার মতো কি যেন বানাতে চায়। এরপর থেকেই জালাল উদ্দিন কেমন ঝিম মেরে গেছেন। অনেকক্ষণ পর জালাল উদ্দিন মুখ খুললেন, বজ্র থুথুপুর গ্রামের সেই কবিরাজের মেয়েটা কবে নাগাদ জানি নিখোঁজ হয়েছিল? রমিজ মিয়া অবাক হয়ে বললেন, সেটা জেনে কি করবে, 25 বছর আগে মনে হয়। ও আচ্ছা, সেই মেয়েটা তার মায়ের পেটে থাকা অবস্থায় তো তার মায়ের উপর একবার বজ্রপাত হয়েছিল, তাই না? হ্যাঁ, মহিলা কিভাবে যেন বেঁচে গিয়েছিলেন। সেই মেয়েটাই নাকি তার কবিরাজ বাবাকে বলে দিত কোন রোগীকে কোন গাছের শিকড় বাকড় রস দিয়ে ওষুধ বানিয়ে দিতে হবে। তা কি তোমার খেয়াল আছে? হ্যাঁ আছে। তোমাকে এবং তোমার স্ত্রীকে ওষুধি গাছের শিকড় বাকড় এনে দিয়েছে তোমার বাড়ির পাগলি মেয়েটা। এতে তুমি কোনো মিল খুঁজে পাওনি? না তো। মাথা খারাপ পাগলদের মধ্যে অনেক সময় এ ধরনের ওষুধি গাছগাছড়ার শিকড় বাকড় জোগাড় করে দেওয়ার ক্ষমতা দেখা যায়। এটা তারা কিভাবে করে জানি না, অনেকে বলে জিনের মাধ্যমে করে। তুমি কি বলতে চাচ্ছ? 25 বছর আগে হারিয়ে যাওয়া কবিরাজের সেই মেয়েটাই এই পাগলি মেয়েটা? সেটা কোনোদিন সম্ভব? সেই মেয়েটা হারিয়ে গিয়েছিল 20-21 বছর বয়সে। 25 বছর পরও তার বয়স 20-21 থাকবে, তা কি করে সম্ভব? তোমার আমার ক্ষেত্রে সম্ভব নয়, কিন্তু আমি যা ভাবছি সে যদি তাই হয় তাহলে সম্ভব। তুমি কি ভাবছো? চলো আগে যাচাই করে দেখি, তারপর বলছি আমি কি সন্দেহ করছি।
রমিজ মিয়া আশ্চর্য হওয়া গলায় বললেন, কোথায় যাব? মেয়েটাকে তুমি যেখান থেকে পেয়েছো সেখানে, মানে পরিত্যক্ত জুট মিলটাই। সেখানে গিয়ে খুঁজে দেখি আমার সন্দেহ মিলে যায় কি না। রমিজ মিয়া আর জালালউদ্দিন পরিত্যক্ত জুট মিলের ভেতরে। তাদের দুজনের হাতে বড় বড় দুটো টর্চ। টর্চের আলো ফেলে ফেলে তারা খোলা লম্বা জুট মিলের ভেতরে ঘুরে বেড়াচ্ছেন। ধুলো, ময়লা, মাকড়সার ঝুল আর ভ্যাপসা গন্ধ ছাড়া কিছুই তাদের চোখে পড়ছে না। তারা জুট মিলের একেবারে ভিতরের দিকে শেষ মাথায় চলে এসেছেন। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর মেঝেতে একটা লোহার শেডের পাটাতনের মতো দেখতে পেলেন। দুজনে মিলে পাটাতনটা তুলে ফেললেন। দেখা গেল একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। তারা বুঝতে পারলেন মেঝের নিচের ওই ঘরটা জুট মিলের গুদাম ঘর হিসেবে ব্যবহৃত হতো। তারা সিঁড়ি ধরে নিচে নেমে গেলেন। বেশ বড় সড়ো ফাঁকা একটা কামরা, স্যাঁতসেঁতে ভেজা ভেজা গন্ধ, কেমন দমবন্ধ পরিবেশ। কয়েক পা এগোতেই তাদের টর্চের আলোতে ধরা পড়ল সিলিং থেকে নামা মাকড়সার ঝুলের মতো একগুচ্ছ আঁশযুক্ত কিছুর মাথায় কোলবালিশের মতো বিশাল একটা পোঁটলা ঝুলছে। তারা দুজন সেদিকে এগিয়ে গেলেন। পোঁটলাটা খড়কুটো, ছেঁড়া পাটের আঁশ আর নারকেল সুপারি জাতীয় গাছের পাতা চিরে চিরে লালা জাতীয় কিছু লাগিয়ে বাবুই পাখির বাসার মতো ঠাস বুনোটে তৈরি হয়েছে। দানবাকৃতির রেশম পোকার গুটির সঙ্গেও তুলনা করা যায়। পোঁটলার এক মাথা ডিমের খোসার মতো ভাঙা। ভাঙা অংশটা মেঝেতে পড়ে রয়েছে, ভেতরটা ফাঁপা। দেখেই বোঝা যাচ্ছে এর ভেতর কিছু ছিল। মাথাটা ভেঙে ভিতর থেকে বের হয়ে গেছে। রমিজ মিয়া বিস্মিত গলায় বলে উঠলেন, এটা কি? জালালউদ্দিন বিজ্ঞের মতো বলতে লাগলেন, এটা ঘুম বাড়ি। এই ঘুম বাড়ির মধ্যেই তোমার বাড়ির পাগলি মেয়েটা 25 বছর ধরে ঘুমিয়েছিল। এই ঘুমকে বলে হাইবারনেশন। সাপ, ব্যাং, ক্যাটফিশ, কানাডা, উত্তর আমেরিকার গ্রিজলি ভাল্লুকরা এভাবে শীতের সময় শীত ঘুম দেয়। ওরা অবশ্য এমন ঘুম বাড়ি বানায় না, কোনো গর্তে টর্তে আশ্রয় নাই। উন্নত বুদ্ধিমান প্রাণীর কাজকর্ম উন্নত হবে, এটাই তো স্বাভাবিক। রমিজ মিয়ার মাথা গুলিয়ে যাচ্ছে। তার কাছে জালালউদ্দিনের কথা অবিশ্বাস্য লাগছে। তিনি বিস্ময়ে বিমূঢ় হওয়া গলায় বললেন, ওই মেয়েটা কেন 25 বছর ধরে ঘুমিয়ে কাটাবে? সেটা কি কোনো মানুষ করতে পারে? পারে, অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন হোমো সুপিরিয়র হলে পারে। হোমো সুপিরিয়র হচ্ছে হোমো স্যাপিয়েন্সের উন্নত প্রজাতি। আমরা সাধারণ মানুষরা হচ্ছি হোমো স্যাপিয়েন্স। মিউটেশনের মাধ্যমে সাধারণ মানুষের ডিএনএ পরিবর্তিত হয়ে হোমো সুপিরিয়র তৈরি হবার কথা। পারমাণবিক রেডিয়েশন অথবা যে কোনো ধরনের রেডিয়েশনের প্রভাবে ডিএনএ পরিবর্তন হতে পারে। ওই মেয়েটা যখন তার মায়ের পেটে, তখন তার মায়ের ওপর বজ্রপাত হয়েছিল। বজ্রপাতের রেডিয়েশনের প্রভাবেই মেয়েটা হয়তো হোমো সুপেরিয়র হয়ে জন্মেছিল। রমিজ মিয়া বসে যাওয়া গলায় প্রশ্ন করলেন, সে যাই হোক, অন্য কিছু তো নয়, মানুষই তো। আমাকে এটা বোঝাও, 25 বছর ধরে ঘুমিয়ে কাটাবে কেন? জালালউদ্দিন আবার বিজ্ঞের মতো বলতে লাগলেন, বুদ্ধিমান উন্নত প্রজাতির মানুষরা কখনোই আমাদের মতো জাগতিক কাজে নিজেকে নিঃশেষ করবে না। তারা আলো, বাতাস, পানি, খাদ্য সবকিছু কম ব্যবহার করবে, এমনকি নিজেদের আয়ু পর্যন্ত। হাইবারনেশনের মাধ্যমে তারা এটা করে। তারা এক একজন হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে। রমিজ মিয়া আবার প্রশ্ন করেন, ওই মেয়েটার মতো উন্নত প্রজাতির মানুষ আর কজন আছে পৃথিবীতে? আমার জানা মতে এখন পর্যন্ত পৃথিবীর কোথাও হোমো সুপিরিয়র জন্ম নেয়নি। হতে পারে তোমার বাড়ির ওই পাগলি মেয়েটাই পৃথিবীর প্রথম হোমো সুপিরিয়র। আমি ওই মেয়েটার কথা বিদেশি পত্রিকায় চিঠি লিখে জানাবো। মেয়েটার কথা জানার পর জেনেটিক ইঞ্জিনিয়ারদের মধ্যে হইচই পড়ে যাবে। তারা মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে মেয়েটার ডিএনএর সিকোয়েন্সগুলো জেনে ফেলবে। মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে। মেয়েটা খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, এর মানে ওর আবার গুপ্ত কোনো স্থানে হাইবারনেশনে যাবার সময় হয়ে এসেছে।
হাইবারনেশনে থাকার মতো পর্যাপ্ত চর্বি গায়ে জমিয়ে ফেলেছে। হাইবারনেশনে যাবার জন্যেই এতদিন বেশি বেশি খেয়ে গায়ে চর্বি জমিয়েছে। ওকে হারিয়ে ফেললে বিদেশি পত্রিকায় চিঠি লিখে জানিয়ে কিছুই কিন্তু করা যাবে না। সকাল থেকে পাগলি মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রমিজ মিয়া আর মরিয়ম বেগম সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছেন, কোথাও নেই মেয়েটা। মেয়েটার জন্য তাদের খুব খারাপ লাগছে, মন কেমন করছে, বুক ফেটে কান্না পাচ্ছে। তারা দুজনেই মেয়েটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছেন। রমিজ মিয়া আর মরিয়ম বেগম খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তাদের বাড়ির পেছনের পরিত্যক্ত গোয়াল ঘরটা এসে ঢুকেছেন। গোয়াল ঘরের মাঝ বরাবর আড়ার সাথে খড়কুটো, ছেঁড়া কাগজ, শুকনো ঘাস, লতা পাতা দিয়ে বানানো বিশাল আকৃতির কোলবালিশের মতো একটা পোঁটলা ঝুলছে। মরিয়ম বেগম সাংঘাতিক আশ্চর্য হয়ে অস্ফুট গলায় বলে উঠলেন, এটা কি? রমিজ মিয়া ঘোর লাগা মানুষের মতো বলতে লাগলেন, এটা ঘুমবাড়ি। এমনই একটা ফাঁকা ঘুমবাড়ি গত রাতে জালাল আমাকে জুট মিলের মাটির নিচের গুদাম ঘরেও দেখিয়ে এনেছে। দেখিয়ে বলেছিল ওই ঘুমবাড়িটার মধ্যেই পাগলি মেয়েটা গত 25 বছর ধরে ঘুমিয়েছিল। মেয়েটা নাকি নতুন উন্নত প্রজাতির মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ নয়। আমি তখন জালালের কথা বিশ্বাস করিনি। এখন বুঝতে পারছি জালাল যা বলেছে তা ঠিক। মেয়েটা এখন এই ঘুমবাড়িটার ভেতরে। জালাল আমাকে এমনটাই বলেছিল যে মেয়েটা এখন আবার কোনো গুপ্ত জায়গায় ঘুমবাড়ি বানিয়ে নেবে। জালালকে কি এই ঘুমবাড়ির কথা জানাবো? জানানো কি ঠিক হবে? জালাল জানতে পারলে চিঠি লিখে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদের এই ঘুমবাড়ির কথা জানিয়ে দেবে। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হবে। ঘুমবাড়ি থেকে মেয়েটাকে বের করে গবেষণার জন্য নিয়ে যাবে। কিছু বলছো না কেন? জালালকে কি জানাবো? মরিয়ম বেগম ঝিম মেরে রয়েছেন। তার মাথার ভিতর কেউ কথা বলছে। কথা বলছে তার পেটের ভেতরের অনাগত বাচ্চাটা। এর আগেও তার এমনটা কয়েকবার মনে হয়েছে। মনে হয়েছে পেটের ভেতরে বাচ্চাটা তার সঙ্গে কথা বলছে। তিনি জানতে চেয়েছিলেন, এই তুমি ছেলে না মেয়ে? জবাব দেয়, ছেলে। এরপর থেকে তিনি নিশ্চিত হয়ে যান তার ছেলেই হবে। এখন আবার বাচ্চাটা পেটের ভেতর থেকেই কথা বলছে, স্পষ্ট শুনতে পাচ্ছেন। মা, এই ঘুমবাড়ির কথা কাউকে জানিও না, কাউকে জানিও না, ভুলেও কাউকে জানিও না, ভুলেও কখনো জানিও না। ঘুমবাড়ির ভেতরের ওই মেয়েটার মতো আমিও একজন নতুন প্রজাতির মানব। আমি এখন তোমার পেটের ভেতরের ঘুমবাড়িতে। কিছুদিনের মধ্যেই তোমার পেটের ভেতরের এই ঘুমবাড়ি থেকে আমি বের হয়ে জন্ম নেব। ওই মেয়েটাও আবার 25 বছর পর ঘুমবাড়ির ভেতর থেকে বের হয়ে আসবে। তখন আমার সঙ্গে ওই মেয়েটার বিয়ে হবে। আমাদের থেকেই ধীরে ধীরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে নতুন প্রজাতির উন্নত মানব সম্প্রদায়। ততদিন আমাদের দুজনকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। ঘুমবাড়ির কথা ভুলেও কাউকে জানিও না মা।